আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো? অনেকদিন পর তোমাদের সাথে কথা হচ্ছে। তোমাদের বার্ষিক পরীক্ষায় মেবি আর একটা অধ্যায় বাকি আছে, অধ্যায় 12। খুব ইন্টারেস্টিং এবং মজার একটা অধ্যায় হচ্ছে 12, পৃথিবীর উৎপত্তি ও গঠন। এটা যদি তোমাদেরকে সামনাসামনি পড়াতে পারতাম খুবই ভালো লাগতো। আচ্ছা, পৃথিবীর উৎপত্তি ও গঠন। আমরা সৌরজগতের যে 9টা গ্রহ আছে তার মধ্যে অন্যতম একটি গ্রহ হচ্ছে পৃথিবী। আর একমাত্র পৃথিবীতেই কিন্তু প্রাণের উদ্ভব হয়েছে। তো পৃথিবীর বয়স কিন্তু কম না, অনেক বয়স। কোনো বিজ্ঞানীর মতে 4 কোটি বছর বা 400 কোটি বছর এরকম। কেউ কিন্তু পৃথিবীর অ্যাকুরেট বয়সটা বলতে পারে না। তবে বিজ্ঞানীরা আজও মানে নানাভাবে বিভ্রান্ত যে কিভাবে পৃথিবীর সৃষ্টি হয়েছে। পৃথিবীর উৎপত্তি কিভাবে, মহাকাশের উৎপত্তি কিভাবে। মহাকাশ হচ্ছে কি, আমরা যখন আকাশের দিকে তাকাই তখন তো আমরা অল্প একটু হয়তো আকাশ দেখতে পাচ্ছি, কিন্তু আকাশটা তো বিশাল, এত বিশাল মানে যেটা আমাদের কল্পনাও বাইরে। আকাশ হচ্ছে এত বিশাল। তুমি যদি একটুভাবে চিন্তা করো, সৌরজগতের যে 8টা গ্রহ সেটা কোথায়? আকাশে, মানে মহাকাশে। এতগুলা বড় বড় গ্রহ, চন্দ্র, সূর্য ধারণ করেও কিন্তু মহাকাশে জায়গার অভাব নাই। এটা হচ্ছে বিশাল একটা বিষয় বিজ্ঞানীদের কাছে। তারা প্রতিনিয়ত আবিষ্কার করে যাচ্ছে যে কিভাবে মহাকাশ এত বিস্তৃত হচ্ছে, কিভাবে পৃথিবীর উৎপত্তি হয়েছে। তো অনেক অনেক তথ্য উপস্থাপনের পর বিজ্ঞানীরা বর্তমান সময় মোটামুটি একটা ধারণা উপনীত হয়েছে। আমরা আজকে তোমরা ক্লাস 6 ছোট এখনো, তো 6-এর উপযোগী কিছু ধারণা তোমাদের এই অধ্যায়ে সংযোজন করা হয়েছে। আজকে আমরা সেই সম্পর্কে একটু জানব। হাজার হাজার বছর ধরে মানুষ চিন্তা করছে কিভাবে পৃথিবী ও মহাকাশ সৃষ্টি হয়েছে। বিভিন্ন সমাজে এই বিষয়ে বিভিন্ন তত্ত্ব ও কাহিনী প্রচলিত আছে। তবে তথ্য প্রমাণের ভিত্তিতে বেশিরভাগ বিজ্ঞানী এখন একটি তত্ত্বকে গ্রহণ করেন। এই তত্ত্বে বলা হয় যে মহাবিস্ফোরণের মাধ্যমে মহাবিশ্বের সৃষ্টি হয়েছে। মহাবিশ্বের একটি জ্যোতিষ্ক হচ্ছে পৃথিবী। জ্যোতিষ্ক মানে হচ্ছে উজ্জ্বল নক্ষত্র। তোমরা ছোট ক্লাসে গ্রহ নক্ষত্রের পার্থক্য যে পড়েছো না, সেটাই কিন্তু মানে জ্যোতিষ্ক হচ্ছে উজ্জ্বল নক্ষত্র। পৃথিবীর বাইরের দিকটি আমরা দেখতে পাই, কিন্তু পৃথিবীর অভ্যন্তরীণ গঠন সহজে বোঝা যায় না। পৃথিবীর অভ্যন্তরীণ গঠন সম্পর্কে ধারণা করা যায় ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত এ ধরনের ঘটনা থেকে। আচ্ছা, পৃথিবীর বাইরের দিকটা তো আমরা দেখতে পাচ্ছি, কারণ আমরা হচ্ছি পৃথিবীর উপরিভাগে বাস করছি। যেমন ধরো, আমি যদি একটা পৃথিবী চিত্র আঁকি, ঠিক আছে, আমি আঁকলাম, আমরা কিন্তু এই যে ঠিক এখানে বাস করছি, ঠিক না? তাহলে আমরা পৃথিবীর এই বাহ্যিক দিকটা দেখতে পাচ্ছি। সেখানে কি আছে? কোথাও পাহাড় আছে, কোথাও নদী আছে, কোথাও সাগর আছে, কোথাও মহাসাগর আছে, কোথাও মরুভূমি আছে, কোথাও পাহাড় আছে, পর্বত আছে। মানে এটা হচ্ছে ভূপৃষ্ঠে অবস্থিত। আরেকটা কথা কি, ভূপৃষ্ঠে আমার ব্যক্তিগতভাবে আমি যখন ছোট ছিলাম তখন আমার টিচার যখন ক্লাসে এভাবে পড়ালো, তখন আমার মনে হতো যে একদম দেখো আমরা এখানে বাস করতেছি, এখানে তাহলে আমরা কি পড়ে যাই? আমাদের তো পড়ে যাওয়ার কথা, ঠিক না? আমরা কেন পড়ে যাচ্ছি না? এটা হচ্ছে পৃথিবীতে আমরা মধ্যাকর্ষণ শক্তি বা অভিকর্ষ শক্তি, আমরা এটা পড়েছিলাম। ক্লাস 5-এ বোধহয় পড়েছিলাম। মানে পৃথিবীর চারদিকে এমন একটা শক্তি আছে যেটা পৃথিবীর দিকে সবাইকে টানতে থাকে, ঠিক আছে? এই মধ্যাকর্ষণ শক্তির জন্য কিন্তু আমরা ভূপৃষ্ঠ থেকে পড়ে যাচ্ছি না, আমরা আমাদের ভারসাম্য বজায় রেখে চলাফেরা করতে পারি, ঠিক না? আমরা কিন্তু ঠিকই আছে, আমরা সমতল ভূমিতে হাঁটতেছি, কিন্তু দেখো পৃথিবীটা গোল। আমরা যদি এভাবে চিন্তা করি, মানে খুব আশ্চর্য একটা বিষয় হচ্ছে কিভাবে আমরা এখানে বাস করি। আচ্ছা, এটা হচ্ছে ভূপৃষ্ঠ গেল। আর অভ্যন্তরীণ গঠন হচ্ছে একদম এই জায়গাগুলির মধ্যে কি আছে সেটা কিন্তু আমরা খুব ভালোভাবে জানি না। একদম একদম অভ্যন্তরে কি আছে এটা আসলে এত অভ্যন্তরে
কেউ যেতে পারেনি। তবে হ্যাঁ, ভূমিকম্প ও আগ্নেয়গিরির ঘটনা থেকে আমরা যেটা বুঝতে পারি, যেমন এই যে এখানে লাইনটা লেখা আছে, হ্যাঁ, অনেক সময় এই যে ভূমিকম্পে কী হয়, মাটি ফেটে যাচ্ছে, হ্যাঁ, তখন পৃথিবীর অভ্যন্তরে যে জিনিসপত্রগুলো আছে ওগুলো বের হয়ে যাচ্ছে। আবার আগ্নেয়গিরির অগ্নুৎপাত, তোমরা নিশ্চয়ই জানো আগ্নেয়গিরি দেখতে কি পাহাড়ের মতো, হ্যাঁ, এখান থেকে কী হয়, যে এরকম একটা জ্বালামুখ থাকে, এখান দিয়ে এই যখন উত্তপ্ত এই যে এদিক দিয়ে সব এখানে বের হয়ে আসে, হ্যাঁ হ্যাঁ, যেগুলো বের হয়ে আসে এগুলো কিন্তু অত্যন্ত প্রাণহানিকর পদার্থ, গরম টকবকে লাভা, যেগুলো একদম একটা শহর, একটা দেশ ধ্বংস করে দিতে পারে। তাহলে আমরা ভূমিকম্প বা আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ঘটনা থেকে বুঝতে পারি যে পৃথিবীর অভ্যন্তরে কি কি আছে। আচ্ছা, এই অধ্যায় শেষে আমরা কি কি শিখতে পারবো? পৃথিবীর উৎপত্তি, গঠন বর্ণনা করতে পারবো, পৃথিবীর গঠন ব্যাখ্যা করতে পারবো, পৃথিবী, সূর্য ও চন্দ্রের পরিচয় ব্যাখ্যা করতে পারবো, ভূমিকম্পের কারণ ব্যাখ্যা করতে পারবো। আচ্ছা, প্রথমে আসো আমরা পড়ি পাঠ 1-2, মহাবিশ্ব ও পৃথিবীর উৎপত্তি। তোমরা জানো আমরা পৃথিবী পৃষ্ঠে বাস করি, মানে ভূপৃষ্ঠে। আমরা উপরের দিকে তাকালে কি দেখতে পাই? দিনের বেলায় আকাশ, আর রাতের বেলা কি? দিনের বেলা কি দেখতে পাচ্ছি? আকাশে সূর্য দেখতেছি, মেঘ দেখতেছি, আর রাতের বেলায় দেখতেছি চাঁদ, তারা, নক্ষত্র, এগুলা দেখছি। আচ্ছা, তাহলে নিশ্চয়ই আমাদের মনে প্রশ্ন জাগে যে কিভাবে এই পৃথিবী, সূর্য, চাঁদ, তারা এগুলো কিভাবে সৃষ্টি হয়েছে। আচ্ছা, এবার দেখো এটা সম্পর্কে বিভিন্ন ধরনের ব্যাখ্যা। বিভিন্ন সমাজে পৃথিবী ও মহাবিশ্বের উৎপত্তি বিষয়ে বিভিন্ন তত্ত্ব ও কাহিনী প্রচলিত হয়েছে। যেমন প্রাচীন চীনের রূপকথায় বলা হয় যে একটি বিশাল ডিম থেকে প্রথমে একটি দৈত্য জন্ম নেয়। সেই দৈত্যের অঙ্গ প্রত্যঙ্গ থেকে এই মহাবিশ্বের সবকিছু জন্ম। এটা হচ্ছে মিথ, রূপকথা, যে প্রাচীন চীনে এরকম একটা ধারণা ছিল। আচ্ছা, বিজ্ঞানীরা তো এই রূপকথা মানবে না। তারা কি করলো? গবেষণা করে দেখলো, বিজ্ঞানীরা বিভিন্ন তথ্য প্রমাণ ব্যবহার করে পৃথিবী ও মহাবিশ্বের উৎপত্তি সম্পর্কে ধারণা দিয়েছে। বিজ্ঞানীরা ধারণা করেন কোটি কোটি বছর পূর্বে, ছোট, একটু খেয়াল করো লাইনটা, কোটি কোটি বছর পূর্বে ছোট অথচ ভীষণ ভারী ও গরম একটা বস্তুপিণ্ড বিস্ফোরিত হয়ে সকল দিকে ছড়িয়ে পড়তে শুরু করে। তুমি যদি একটা মানে কি বিস্ফোরণ মানে কি ঠাস করে ফুটে যাওয়া, ঠিক আছে, যেমন একটা গ্রেনেড, যদি তোমরা যে কিছুদিন আগে যে 21শে আগস্ট মেবি যে শেখ হাসিনার যে গ্রেনেড হামলা হয়েছিল, মানে এত বিস্ফোরিত হয়েছে যে চারদিকে বোমার ইয়াগুলা ছুটে অংশগুলো ছুটে ছুটে মানুষের বডিতে লেগে যেয়ে যাদের বেশি আঘাত পেয়েছে তারা মারা গেছে, কিন্তু যারা বেঁচে আছে তাদের বডির ভিতরে এখনও সেই স্প্রিন্টারগুলো রয়ে গেছে, তাদেরকে এভাবে বেঁচে থাকতে হবে। তো বিস্ফোরণ মানে হচ্ছে ঠাস করে কিছু ফুটে যাওয়া এবং সেটার ভিতরে যদি যা আছে সব কিছু ছড়িয়ে যাওয়া, এইটাকে বলা হচ্ছে মহাবিস্ফোরণ। মহাবিস্ফোরণের পর অতি ক্ষুদ্র পদার্থ কণা প্রথমে ছোট ছোট কণায় পরিণত হয়, তারপর ছোট ছোট কণাগুলো কিছুটা ঠান্ডা ও একত্রিত হয়ে জ্যোতিষ্কে পরিণত হয়। এই যে ছোট ছোট কণাগুলো চারদিকে ছুটে গেছিল বিস্ফোরণের ফলে, এগুলো কি হলো, আস্তে আস্তে ঠান্ডা হলো, তারপরে একসাথে, তারপরে ধরো চলাচল মানে ছড়ায় পড়ছে, তো এরকম চলাচল করতে করতে কেউ কেউ আটকে গেল, মানে একসাথে হয়ে কেউ হয়ে গেল সূর্য, কেউ হয়ে গেল নক্ষত্র, হ্যাঁ, এইভাবেই কেউ হয়ে গেল পৃথিবী, বৃহস্পতি, এইভাবে বিভিন্ন নক্ষত্র, সূর্য, চাঁদ সৃষ্টি হয়েছে। একদিকে তখন ছোট ছোট কণা মিলে জ্যোতিষ্ক সৃষ্টি হচ্ছিল, একই সাথে তখন মহাবিশ্ব আরও বেড়ে যাচ্ছিল। মহাবিশ্ব কিন্তু প্রতিনিয়তই বিস্তৃত হচ্ছে। মহাবিশ্বের সকল শক্তি, পদার্থ, মহাকাশ সব কিছু এই বিস্ফোরণ থেকে সৃষ্টি হয়েছে। ধারণা করা হয় সূর্য যখন সৃষ্টি হয় তখন তার কিছু অবশিষ্ট অংশ মহাকাশে ধূলিকণার মতো ভেসে বেরিয়েছে। তারপর এখন থেকে প্রায় 4.5 বিলিয়ন বছর পূর্বে এই ধূলিকণা একত্রিত হয়ে পৃথিবী সৃষ্টি হয়েছে। কি বোঝা যাচ্ছে যে সূর্যের সৃষ্টি হওয়ার পরও কিছু কিছু কণা ভেসে ভেসে বেড়াতে
হ্যাঁ, সেগুলো আবার একত্রিত হয়ে প্রায় 4.5 বিলিয়ন বছর পূর্বে পৃথিবী সৃষ্টি হয়েছে। তাহলে বলা যায় যে পৃথিবীর বয়স হচ্ছে 4.5 বিলিয়ন। মহাবিস্ফোরণের সমর্থনে প্রমাণ। মহাবিশ্ব একটি মহাবিস্ফোরণের মাধ্যমে সৃষ্টি হয়েছে, তার পক্ষে অনেক তথ্য প্রমাণ রয়েছে। এর একটি প্রমাণ হলো মহাবিশ্ব এখনো বিস্তৃত হচ্ছে। বিস্তৃত মানে কি, বেড়ে যাচ্ছে। মহাকাশের গ্যালাক্সি, ছায়াপথ ও তারাসমূহ একে অপরের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। কাজে এরা হয়তো একসময় একসাথে ক্ষুদ্র একটি জায়গায় ছিল, বিস্ফোরণের মাধ্যমে এরা আলাদা হয়েছে। বিস্ফোরণের মাধ্যমেই তো চারদিকে সবাই ছড়ায় পড়ছে। তারপরে আসো পার্ট 3-4, সূর্য, পৃথিবী ও চন্দ্রের পরিচয়। তোমরা জেনেছ আমাদের মিল্কি ওয়ে ছায়াপথের একটি নক্ষত্র সূর্য। আমরা যে ছায়াপথে অবস্থিত আমাদের পৃথিবী গ্রহটা, সেটা হচ্ছে মিল্কি ওয়ে। এখানকার একটা নক্ষত্র হচ্ছে সূর্য। এটি একটি নক্ষত্র কারণ এর নিজের আলো আছে। সূর্য আসলে গ্যাসের একটা পিণ্ড। এই গ্যাসের পিণ্ডে কি কি আছে? হাইড্রোজেন ও অন্যান্য গ্যাস মহাকর্ষ বলের সাহায্যে একত্রে হয়ে থাকে। মহাকর্ষ বল হচ্ছে এমন একটা বল যেটা নিজের দিকে সবকিছু টানতে থাকে। হাইড্রোজেন গ্যাস পরস্পরের সাথে যুক্ত হওয়ার সময় প্রচুর তাপ ও আলো উৎপন্ন হয়। এরপর সেই তাপ ও আলো সব দিকে ছড়িয়ে পড়ে। সূর্য অনেক পরিমাণ তাপ ও আলো উৎপন্ন করে। তা থেকে কিছু পরিমাণ তাপ ও আলো আমাদের পৃথিবীতে এসে পৌঁছায়। খেয়াল করো, কিছু পরিমাণ, তাতে কি আমরা একেবারে গরমে অতুষ্ট। সূর্যকে কেন্দ্র করে কতগুলো জ্যোতিষ্ক ঘুরছে। সূর্য এবং একে কেন্দ্র করে ঘূর্ণায়মান সকল জ্যোতিষ্ক ও ফাঁকা জায়গাকে নিয়ে আমাদের সৌরজগৎ গঠিত। সৌরজগতের বেশিরভাগ জায়গায় ফাঁকা। সূর্যকে কেন্দ্র করে ঘুরছে গ্রহ, উপগ্রহ, ধূমকেতু ইত্যাদি জ্যোতিষ্ক। আমরা গ্রহ, এই যে গ্রহ হচ্ছে 8টা গ্রহের নাম। উপগ্রহ হচ্ছে চাঁদ, ধূমকেতু। উপগ্রহ কিন্তু আরও আছে, বিভিন্ন গ্রহের অনেকগুলো উপগ্রহ আছে। আমাদের গ্রহের একটা মাত্র উপগ্রহ। যারা ভবিষ্যতে ভূগোল পড়বা তারা এই বিষয়ে আরও জানতে পারবা। সূর্যকে কেন্দ্র করে স্বাধীনভাবে ঘুরছে 8টি গ্রহ। পৃথিবী এমন একটি গ্রহ। পৃথিবীর আকৃতি গোলাকার, তবে পৃথিবীতে বিভিন্ন গ্যাসীয় পদার্থ রয়েছে, কিন্তু পৃথিবী সূর্যের মতো তাপ ও আলো উৎপাদন করতে পারে না। তাই আলো ও তাপের জন্য পৃথিবী সূর্যের উপর নির্ভরশীল, সেটা আমরা জানি। সূর্যের আলোকে ব্যবহার করে উদ্ভিদ খাদ্য তৈরি করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়। উদ্ভিদের তৈরি খাদ্যের উপর নির্ভর করে প্রাণীরা বেঁচে আছে। সূর্য থেকে তাপ আসে বলে পৃথিবী খুব ঠান্ডা হয়ে যায় না। এভাবে সূর্যের আলো ও তাপ পৃথিবীতে জীবদেরকে বাঁচিয়ে রেখেছে। আমাদের পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরে, তেমনি পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে চাঁদ, যাকে আমরা উপগ্রহ বলি। চাঁদকে পৃথিবীর উপগ্রহ বলা হয়। চাঁদ নিজে তাপ ও আলো উৎপন্ন করতে পারে না, তাহলে আমরা চাঁদকে আলোকিত দেখি কেন? আসলে সূর্যের আলো চাঁদের পৃষ্ঠে পড়ে প্রতিফলিত হয়, তাই আমরা চাঁদকে আলোকিত দেখি। চাঁদ 27 দিন 8 ঘন্টায় একবার পৃথিবীকে ঘুরে আসে। এটা হচ্ছে মোটামুটি আমাদের 1 মাসের হিসাব। চাঁদ পৃথিবীর আয়তনের 50/1 পৃথিবীকে 50 ভাগ করলে 1 ভাগ হচ্ছে চাঁদ। সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। এটা কিন্তু আমরা পড়েছিলাম, ছোট ক্লাসে পড়েছিলাম। আকাশ তো সূর্য আর চাঁদ, তাহলে আকাশে তো আমরা সূর্য ও চাঁদকে সমানই দেখি, তাই না? কেন এমন মনে হয়? সূর্য অনেক দূরে বলে একেও ছোট দেখায়। আচ্ছা, সূর্য যদি একটা ফুটবলের মতো হয়, তাহলে পৃথিবী কতটুকু? পৃথিবী হবে একটা বালুকণার সমান। দেখো, একটা ছবি দিয়েছে, এটা হচ্ছে সূর্য ফুটবল, আর এই যে পৃথিবী একটা ছোট্ট বালুকণা। মানে এত ডিফারেন্স তাদের আকৃতিতে, কিন্তু আমরা পৃথিবী থেকে চাঁদ আর সূর্যকে একই রকম আকৃতি দেখি, ঠিক না? কারণ এরা এতটা দূরত্বে অবস্থিত যে ওটা দেখতে ছোট লাগে। আমরা দেখি পৃথিবী মানুষ ও অন্যান্য জীবের জন্য উপযোগী স্থান। অবশ্যই। পৃথিবীর বাইরে অন্য গ্রহে, নক্ষত্রে বা উপগ্রহে কি জীবেরা বাস করে? ছোট বড় বা যে কোনো ধরনের জীব। বিজ্ঞানীরা খুঁজছেন অন্য কোথাও জীব আছে কিনা, কিন্তু এখন পর্যন্ত পৃথিবী ছাড়া অন্য কোথাও জীবের অস্তিত্ব পাওয়া যায়নি।
কেন তাহলে শুধু পৃথিবীতেই জীবন আছে? পৃথিবীতে এমন কি আছে যে এখানে জীবেরা বাস করতে পারে? তোমরা নিশ্চয়ই অ্যালিয়েনের নাম শুনেছ। বিজ্ঞানীরা প্রতিনিয়ত আবিষ্কার করে যাচ্ছে যে পৃথিবী ছাড়া অন্য কোনো গ্রহে বুদ্ধিমান কোনো জীব আছে কিনা, কিন্তু এখন পর্যন্ত এটার অস্তিত্ব পাওয়া যায়নি। তবে এখনও এটা নিয়ে বিস্তর গবেষণা হচ্ছে, ভবিষ্যতে কি হয় বলা যায় না। তাহলে আসো আমরা এখন পড়ব যে পৃথিবীতে কিভাবে প্রাণের অস্তিত্ব। ধারণা করা হয় সূর্য যখন সৃষ্টি হয় তখন তার অবশিষ্ট অংশ মহাকাশের ধূলিকণার মতো ভেসে বেরিয়েছে। তার লক্ষ লক্ষ বছর পর এই ধূলিকণা একত্রিত হয়ে পৃথিবী সৃষ্টি হয়েছে। শুরুর দিকে পৃথিবী বেশ গরম ছিল, এত গরম ছিল যে পৃথিবী পৃষ্ঠ টকবক করে ফুটতো, মানে এই যে ভূপৃষ্ঠ টকবক করে ফুটতো। জীবনের জন্য যে তরল পানি দরকার তা ছিল না, বায়ুমণ্ডলে কোনো অক্সিজেন ছিল না। পৃথিবীর এই অবস্থায় থাকলে কোনো জীবের উদ্ভব হতো না। পৃথিবী যদি এই অবস্থায় থাকতো, সেটা তো সত্যি, বায়ুমণ্ডলে অক্সিজেন নাই, ভূপৃষ্ঠ টকবক করে ফুটতেছে, এখানে কি তুমি আমি বাস করতে পারতাম না। কি হলো, ধীরে ধীরে পৃথিবী থেকে তাপ সরে গিয়ে ঠান্ডা হলো। ঠান্ডা হওয়ার সময় ভারী পদার্থগুলো পৃথিবীর কেন্দ্রের দিকে চলে গেল। কেন্দ্র মানে হচ্ছে এই জায়গাটায়, ঠিক আছে? ভারী পদার্থগুলো কেন্দ্রের দিকে চলে গেল, আর হালকা পদার্থগুলো পৃথিবী পৃষ্ঠের দিকে রয়ে গেছে। বায়ুমণ্ডল, বায়বীয় পদার্থগুলো যেমন কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প, মিথেন, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি বায়ুমণ্ডল গঠন করেছে। এরপর নাইট্রোজেনের পরিমাণ বেড়েছে। এরপর পৃথিবী আরও ঠান্ডা হয়ে জলীয় বাষ্প তরল পানি হয়ে সমুদ্র তৈরি করেছে। বায়ুমণ্ডলে অক্সিজেন ও নাইট্রোজেনের পরিমাণ বেড়েছে। এসব উপাদান জীবনের জন্য প্রয়োজনীয়। এসব উপাদান পৃথিবীতে তৈরি হওয়াতে পৃথিবীতে জীবনের সৃষ্টি হয়েছে এবং জীব টিকে থাকতে পারছে। তাহলে মেয়েরা, আমরা যেটা বুঝলাম যে প্রথমে পৃথিবী খুব উত্তপ্ত ছিল, টকবক করে ফুটতো, কোনো অক্সিজেন ছিল না। তারপরে আস্তে আস্তে পৃথিবী ঠান্ডা হলো, জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গিয়ে সেখানে কি হলো, তরল প্রাণীর সৃষ্টি হলো। তারপরে বায়ুমণ্ডলে অক্সিজেন আর নাইট্রোজেনের পরিমাণ বেড়ে গেল, এবং এগুলাই কি করলো, পৃথিবীতে জীবের অস্তিত্ব তৈরি করতে সাহায্য করলো। এখানে একটা প্রবাহ চিত্র দেয়া আছে কিভাবে পৃথিবীতে জীবনের বিকাশ হয়েছে। ধূলিকণা একত্রিত হয়ে পৃথিবীর সৃষ্টি, তারপরে হচ্ছে উত্তপ্ত পৃথিবী, তারপরে কি হলো, ধীরে ধীরে ঠান্ডা হয়ে বায়ুমণ্ডল ও তরল পানির সৃষ্টি, তারপরে বায়ুমণ্ডলে অক্সিজেন ও নাইট্রোজেনের পরিমাণে বৃদ্ধি। এর ফলে কি হলো, পৃথিবীতে আমাদের জীবনের বিকাশ হলো, এবং আমরা বংশ পরম্পরায় আমরা এখনো বেঁচে আছি, এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এভাবে বেঁচে থাকবে। তো মেয়েরা, আজকে আমরা পার্ট 3-4 পর্যন্তই পড়ব। তোমরা আজকে যতটুকু পড়ালাম এখান থেকে আমরা 3টা প্রশ্ন পাই। পৃথিবীর উৎপত্তির ঘটনা ব্যাখ্যা করো। সূর্য, পৃথিবী ও চন্দ্র সম্পর্কে যা জানো তুমি লিখো। আর পৃথিবীতে কিভাবে জীবের উপযোগী পরিবেশে বিকাশ হয়েছে। হ্যাঁ, এই 3টা প্রশ্ন তুমি সুন্দর করে নোট করে যদি পারো আমাকে ছবি তুলে পাঠিয়ে দিবা, আমি সেটা তোমাদেরকে দেখে দেব। ঠিক আছে মেয়েরা? তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো।